আহার বিশ্রাম আনতে শরীফ রেজা ঘরের মধ্যে একা একাই বসেছিলেন। দবির খাঁকে সঙ্গে নিয়ে ফৌজদার সাহেবের বিশিষ্ট লোক লস্কর ও পরিজনেরা তার সাথে মোলাকাত করতে এলেন। কিছুক্ষণ গল্প আলাপ করে সবাই তারা বিদায়ী হলে ঘরে ঢুকলেন কনকলতা। শরীফ রেজা খাটের উপর গায়ে এলিয়েছিলেন। কনকলতা এসে একটা কুরসি টেনে বসলেন। তা দেখে শরীফ রেজা সোজা হয়ে উঠে বসতেই কনকলতা বললেন, এবার সোনার গায়ের কথা বলুন। আমরা তো ভেবে আকুল কি না কি মুসিবত আপনার হয় ওখানে, যে দুশ্মন পুরিতে গেলেন আপনি। এর জবাব না দিয়ে শরীফ রেজা হাসি মুখে পাল্টা প্রশ্ন করলেন, তার আগে আপনি বলুন, আমি এসে দহলিজে প্রবেশ করার সাথে সাথে আপনি এসে হাজির হলেন কি করে? অন্য কেউ দেখতে পাওয়ার আগেই আপনি আমাকে দেখতে পেয়েছিলেন? কনকলতাও হাসি মুখে জবাব দিলেন, তা না পেলে সবার আগে এলাম আমি কি করে? তাজ্জব, আপনি কি তাহলে রাস্তা পথে ঘুরে বেড়ান সব সময়? কনকলতা নাখোশ হলেন, বললেন, রাস্তা পথে ঘুরে বেড়ায় মানে বাড়িতে এত লোক থাকতে কেউ দেখতে পেল না, আর আপনিই পেলেন আগে? আগে দেখতে পাবো কেন, আগে শুনতে পেয়েছি। শুনতে পেয়েছেন? কি শুনতে পেয়েছেন? ঘোড়ার পায়ের শব্দ। আপনি যে ঘোড়া ছুটিয়ে এদিকে এলেন আগে, সেই শব্দ শুনতে পেয়েছি। সে তো অনেকেই শুনতে পেয়েছেন, আপনি একা পাবেন কেন? আপনার পথ চেয়ে ওই যে অনেকে হাপিত্তেশ করে আছে, তাই ঘোড়ার পায়ের শব্দ শুনে তারা ছুটে বেরোবে। কে এলো তাই দেখতে। শরীফ রেজার দিলে সুবাসের পরশ লাগল। তিনি সাগ্রহে প্রশ্ন করলেন, আপনি বুঝি তাই ছিলেন? কনকলতা কোনো রকম পুলকের মধ্যে ছিলেন না। শরীফ রেজার নিরাপদে ফিরে আসার প্রসঙ্গে তিনি ছিলেন উদ্বেগের মধ্যে। তিনি স্বাভাবিক কণ্ঠে জবাব দিলেন, ছিলামই তো। যেখানেই থাকি কান আমার সবসময় খাড়া ছিল। তাই নাকি? তার কারণ? কনকলতা হতভম্ব হয়ে গেলেন। কিছুটা স্মার্ট সাথে বললেন, আরে এত বলছি তবু আপনি বুঝতে পারছেন না কেন? আপনাকে নিয়ে যার পর নেই চিন্তার মধ্যে ছিলাম আমরা। বড়বাপ যা বললেন তাতে আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। তিনি বললেন, আপনাকে এই সময় সোনারগাঁয়ে যাওয়ার উৎসাহ দিয়ে তিনি ভুল করেছেন মস্ত বড়। এই যাওয়ায় আপনার শেষ যাওয়া হতে পারে। যে হিংস্র লোক ওরা, যদি একবার বুঝতে পারে আপনি গিয়াসউদ্দিন বাহাদুরের পক্ষের লোক, তাহলে আর নিস্তার নেই। একদম খুন করেই ফেলতে পারে ওরা আপনাকে। বড়বাপের মুখে এসব কথা শোনার পর কান খাড়া না করে আর নাক ডাকিয়ে ঘুমানো যায়? এবার শরীফ রেজা সত্যি সত্যি অভিভূত হয়ে গেলেন। খানিক নীরব থেকে ইতস্তত করে বললেন, আচ্ছা, আমার একটা কথার সঠিক জবাব দেবেন? সঠিক জবাব? জবাবটা আবার বেঠিক দিলাম কখন? না, আমি তা বলছি নে। বলছি, আমাকে তো সেবার ওই একদিনই দেখেছিলেন, তাও আবার প্রথমে না খুশি ছিলেন আপনি আমার উপর। এরপরে হঠাৎ আমার প্রতি আপনার এই অনুগ্রহ, একান্ত আপনজনের মতো এই সেবা যত্ন দরদ, আমাকে নিয়ে আপনার এই অতিশয় দুশ্চিন্তা, কি করে সম্ভব হলো এসব? তড়িৎ বেগে মাথাটা সোজা করলেন কনকলতা। সরাসরি দৃষ্টি ফেললেন শরীফ রেজার চোখের উপর। কিছুক্ষণ নীরবে চেয়ে থাকার পর তিনি নজরটা ফের আস্তে আস্তে নামিয়ে নিলেন। এরপর নতমস্তকে হলেও স্বচ্ছ কণ্ঠে বললেন, হঠাৎই হবে কেন? কতভাবে জেনে নেওয়ার পরেই না আপনাকে এত ভালো লেগেছে আমার। ভালো মানুষের সংখ্যা তো খুবই কম। তার উপর আপনার মতো মানুষ তো তালাশ করে 10টা পাওয়া যায় না। হঠাৎ যদি পাওয়া গেল একটা মানুষ, তাকে কি কেউ অসম্মান করতে পারে? না তাকে কেউ দরদ না করে পারে? যেমন তেমনভাবে সে মানুষটা খতম হয়ে যাক, এটা চিন্তা করা যায়? আচ্ছা, আপনি তো শুধু ভালো মানুষই নন, আপনার আরও কত গুণ। বাহাদুর, নির্ভীক, সৎ আর স্বাধীন চেতা মানুষ আপনি। দেশের জন্য জানটা আপনি যখন তখন দিতেই পারেন। কয়টা আছে এমন লোক? এমন লোকের প্রতি দরদ বা ভক্তি শ্রদ্ধা কার না দিলে পয়দা হয়? তাজ্জব, এই তো আমার এত শত গুণের কথা বলছেন, কোথায় পেলেন এসব? বড়বাপের কাছে। বড়বাপই তো বললেন আপনি একজন মস্ত বড় বাহাদুর। আপনার এই জিন্দেগিতে অনেক লড়াই লড়েছেন নাকি আপনি? সে লড়াইগুলো সব নাকি মারাত্মক লড়াই ছিল। সে সব লড়াইয়ে যে বীরত্ব দেখিয়েছেন আপনি, তার নাকি তুলনাই হয় না।
কিন্তু আমি যখন লড়েছি ফৌজদার সাহেব তখন তো আমার সাথে ছিলেন না, বা তিনি দেখানোনি লড়াই আমার। উনি ছিলেন বাঙ্গালা মুলুকের এই পূব প্রান্তে, আর আমি লড়েছি ওই পশ্চিম ও দক্ষিণ পশ্চিম প্রান্তে। আমার লড়াইগুলোর সব কথা আমি বাহাদুর না বুজদিল এমন কথা উনি জানবেন কি করে? নানা মুখে শুনেছেন। ওই সাতগাঁয়ের শায়েখ হুজুরও বলেছেন আপনার সততার আর বাহাদুরের নাকি এন্তার তারিফ করেন ওই শায়েখ হুজুর। এর চেয়ে আর বড় প্রমাণ কি লাগে? তাই? তাছাড়া বড় বাপের সাথে তো ঘনিষ্ঠ পরিচয় আছে আপনার। বড় বাপ নিজেও আপনার অনেক কথাই জানেন। হ্যাঁ, তা তো জানেনই। ফৌজদার সাহেবের সাথে আমার ঢের দিনের পরিচয়। ওই শায়েখ হুজুরই প্রথমে পরিচয় করিয়ে দেয় আমাদের। তাহলে আপনি বীর, আপনি সৎ, আপনি ইমানদার, কারো গোলামি করা পছন্দ করেন না আপনি। একটা মানুষের আর কত গুণ থাকলে তবে তাকে ভক্তি করে মানুষ? এমন সময় ঘরে ঢুকল দবির খাঁ। সে এসে বলল, সাহাব, আপনি আপনার ঘোড়ার হাল দেখতে চাইলেন, যাবেন এখন সেখানে? শরীফ রেজার ধ্যান ভঙ্গ হল। তিনি থতমত করে বললেন, তা মানে? দবির খাঁ বলল, আপনার ঘোড়ার কথা বলছি। শরীফ রেজা কনকলতার মুখের দিকে তাকালেন। কনকলতা উৎসাহ দিয়ে বললেন, যান, নিজের জিনিসে নজর থাকা ভালো, আমি বসছি। দবির খাঁর কথাই ঠিক। তার হিসেবের সেই পরশুদিন সবে রাতেই ফিরে এলেন ফৌজদার সুলাইমান খান সাহেব। ভোরবেলা এসে শরীফ রেজাকে দেখে তিনি উৎফুল্ল হয়ে উঠলেন। শরীফ রেজা সহি সালামতে ফিরে আসায় দুশ্চিন্তা মুক্তির প্রবল এক অভিব্যক্তি তার মুখমণ্ডলে প্রস্ফুটিত হয়ে উঠল। স্বস্তির এক বিপুল প্রবাহ তার কথার মধ্যে উচ্চারিত হতে লাগল। এরপর হাত মুখ ধুয়ে এসে তিনি শান্তভাবে বসলেন এবং সোনারগাঁয়ের খবর শুনতে লাগলেন। শরীফ রেজার মুখে যখন শাহ ফখরুদ্দিন সাহেবের শাসনকর্তা নিযুক্ত হয়ে শিগগিরই ভোলোয়ায় আসার কথা শুনলেন, তখন খুশি ও হেফাজতের আমেজে তিনি আল্লাহ তাআলার পুনঃ শকর গুজারি করতে লাগলেন। শরীফ রেজা একে একে সোনারগাঁয়ের তামাম অবস্থা তুলে ধরে শাহ ফখরুদ্দিন সাহেবের নসিহত ও হুঁশিয়ারি সবিস্তারে বয়ান করে শোনালেন। সেই সাথে লাল মোহাম্মদ লাড্ডু মিয়ার কথাও তিনি ফৌজদার সাহেবকে জানালেন। লাল মোহাম্মদ এখনও জীবিত এবং কর্তব্যপরায়ণ আছে শুনে ফৌজদার সাহেব তার ভূয়সী প্রশংসা করলেন এবং গিয়াসউদ্দিন বাহাদুরের লাশ থেকে চামড়া ছড়িয়ে নেওয়ার কথা শুনে তিনি নিদারুণ শোক প্রকাশ করলেন। অতঃপর খুঁটিনাটি অন্যান্য খবরাদি শ্রবণান্তে পরবর্তী পরিকল্পনা শাহ ফখরুদ্দিন সাহেবের ভুলুয়ায় আসার পর স্থির করবেন এই সিদ্ধান্ত নিলেন এবং শায়েখ হুজুরের তদবির আর খবর নেয়ার স্বার্থে শরীফ রেজার তাড়াতাড়ি সাতগাঁয়ে যাওয়ার প্রশ্নে তিনি এবারের মতো অধিক আপত্তি তুললেন না। দু একদিনের মধ্যে শরীফ রেজা সাতগাঁয়ে রওনা হবেন, এই কথাই স্থির হল। পরের দিন কথায় কথায় ফৌজদার সাহেবের মুখে যখন শরীফ রেজা জানলেন ফৌজদার সাহেবের মাকান থেকে ভোলোয়ার সদরের পথ দুর্গম কিছু নয়, বরং সোনারগাঁয়ের দিকে যাওয়ার পথের চেয়ে সে পথ অনেকটা উন্নত, তখন শরীফ রেজার খাহেশ হল অচিরেই যে ভুলুয়া তাদের একটা কেন্দ্রীয় স্থানে রূপান্তরিত হতে যাচ্ছে সে ভুলুয়ার সদরটা তিনি এক নজর দেখে আসবেন সাতগাঁ যাওয়ার আগে। এ খাহেশ তার আগে থেকেই ছিল। তদুপরি যখন জানলেন এমন কোনো দূর বা দুর্গম জায়গা নয়, শক্তিশালী অশ্ব হলে এক বেলার মধ্যে গিয়ে আবার ফিরে আসা যায় সেখান থেকে, তখন তার সে আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠল। শরীফ রেজার এ উৎসাহে উৎসাহ দিলেন ফৌজদার সাহেবও। তিনি তাকে জানালেন অবসর থাকলে ফৌজদার সাহেব নিজেই তাকে সঙ্গ দিতেন, কিন্তু কয়দিন তিনি অতিশয় ব্যস্ত আছেন বলে তা পারছেন না। শরীফ রেজা ইচ্ছা করলে এখান থেকে যে কাউকে সঙ্গে নিয়ে যেতে পারেন। শরীফ রেজা দেখলেন এটা তার স্রেফ একটা আনন্দ সফর। নিজের খেয়াল খুশি মতো তিনি যেদিকে ইচ্ছা যাবেন, যখন ইচ্ছা ফিরবেন। এর মধ্যে আর লোক জড়িয়ে ঝামেলায় যাওয়া ঠিক নয়। এক দৌড়ে যাবেন আর এক দৌড়ে ফিরবেন, এমনই একটা ইরাদা নিয়ে বেরিয়ে পড়লেন শরীফ রেজা। ফৌজদার সাহেবের বিবরণটা সম্পূর্ণ সত্য। পথটা খুবই ভালো, আর ভালো পথ বলে আশাতীত কম সময়ে ভোলোয়ার সদরে এসে হাজির হলেন শরীফ রেজা। একটা ছোটখাটো শহর, বড় রকম গঞ্জও বলা চলে। সরকারি দপ্তরাদি যে এলাকায় অবস্থিত সেটা একটা শহরের রূপ নিয়েছে। এরপরেই ছেঁড়া ছেঁড়া গঞ্জ মাফিক স্থান।
দোকানপাট, হাটবাজার হেতাহতা বিচ্ছিন্নভাবে অবস্থিত। পাশে একটা নদী থাকায় তেজারতির সুন্দর একটা মাকাম এটা। কিন্তু নদীটা কিঞ্চিত ফারাগে হয়, মূল শহর আর গঞ্জ বাজার ছেঁড়া ছেঁড়া হয়েছে। শরীফ রেজা দেখলেন তেজারতির খাতিরে নৌকাযোগে, গো শকটে, অশ্বপৃষ্ঠে এবং নেহায়েত পদব্রজ দূর দূরান্তে চেনা অচেনা অনেক লোকেরই এই সদরে যাতায়াত। আকস্মাৎ রাজনৈতিক পরিবর্তনে সোনারগাঁয়ে যে ভীতি আর সতর্কতা বিদ্যমান, সোনারগাঁয়ের এলাকা ও শাসনভুক্ত হলেও ভুলোয়ার সে উগ্রতা নেই। এখানে সবাই মোটামুটি খোলামেলা ও সহজভাবেই চলাফেরা করছে। অচেনা বা বহিরাগত লোকজনের চলাফেরার পথে কোনো প্রতিবন্ধকতা নেই। প্রশাসনিক দপ্তর কুঠির মধ্যে কিছুটা ফিসফাস বা সতর্কতা থাকলেও অচেনা লোকের হদিশ করার গরজ এখানে নেই, বা তেজারতির মাকাম হিসাবে সে মৌকাটাও নেই। অশ্বটাকে পেশাদার এক অশ্বরক্ষকে জিম্মায় রেখে শরীফ রেজা কিছুক্ষণ স্বচ্ছন্দে এদিক ওদিক বেড়ালেন। বন্দর বাজার দেখলেন, সরকারি কুঠি কামরার আশেপাশে ঘুরলেন এবং ঘুরতে ঘুরতে অবশেষে ভুলোয়ার প্রশাসকের বাসভবনের পাশে এসে দাঁড়ালেন। এই বাসভবনটা দেখার পরই অপাস যাবেন আজ, এমনই একটা ধারণা। বাসভবনটা দেখে খানিক তাজ্জবী হলেন শরীফ রেজা। প্রশাসনিক ঐতিহ্যটা এখানেই। শহরটা ছোট হলেও বাসভবনটা ছোট নয়, রীতিমতো একটা ছোটখাটো প্রাসাদ। কারুকার্য, পরিকল্পনা, পরিবেশ সবকিছুই মনোরম। বাসভবনের পাশে এসে তিনি বিশেষভাবে লক্ষ্য করলেন অনেক লোক ব্যস্ত হয়ে পরিচ্ছন্ন ভবনটির দেয়াল, মেঝে, আঙ্গিনাগুলো আরও অধিক পরিচ্ছন্ন করার কাজে ছুটোছুটি করছে। দেখেই তিনি বুঝলেন নয়া প্রশাসক শাহ ফখরুদ্দিন সাহেবের ইন্তেজারেই এই সাফা অভিযান চলছে। কাজেই পাশে একজন লোককে জিজ্ঞাসা করে জানলেন অনুমান তার ঠিক। বাসভবনে অন্য কোনো প্রশাসক এখন নেই। সোনারগাঁয়ের বিশেষ এক ব্যক্তিত্ব শাহ ফখরুদ্দিন সাহেব এখানে অচিরেই আসছেন। কিছুক্ষণ দেখার পর অপাস যাওয়ার উদ্যোগ করতেই তার কানে এলো এক পরিচিত কণ্ঠস্বর। আরে, ওস্তাদ নন? মানে শরীফ রেজা সাহেব? চমকে উঠে শরীফ রেজা পেছন ফিরে তাকালেন। তাকেই তিনি দেখলেন ইনসান আলী, তার সমবয়সী সামরিক লোক ইনসান আলী। লখনৌতির ফৌজে নকরি করার কালে সোনারগাঁয়ের যে সমস্ত ফৌজি লোকের সাথে তার পরিচয় ঘটে, ঘনিষ্ঠতা জন্মে, ইনসান আলীও তাদের মধ্যে একজন। শুধু একজনই নন, শরীফ রেজার দুর্লভ সামরিক পারদর্শিতায় মুগ্ধ ও অভিভূত হয়ে শরীফ রেজার যে কয়জন কাছের লোক তার পরমতম ভক্ত বা সাগরিতে পরিণত হন, এই ইনসান আলী তাদেরই একজন। এই ইনসান আলীর মতোই শরীফ রেজার অন্যান্য পরমতম ভক্তেরা সোনারগাঁয়ে কেউই খাতির করা তো দূরের কথা, চিনতেই চাননি শরীফ রেজাকে। এখানে আবার ইনসান আলী। ইনসান আলীটা অবশ্য একটু আলাদা কিসিমের ছিলেন, তবু বলা যায় না মানুষের মনের গতি কখন যে কোন দিকে ঘোরে হদিশ রাখে সাধ্যকার। ইনসান আলীকে এখানে দেখে বিস্মিত হলেন শরীফ রেজা। তিনি কিছু বলার আগে ইনসান আলী দ্রুতপদে নিকটে এলেন এবং অতিশয় উৎফুল্ল কণ্ঠে বললেন, হ্যাঁ তাই তো, ওস্তাদই তো। কি ব্যাপার ওস্তাদ, আপনি হঠাৎ কোথেকে? শরীফ রেজা ঘর পোড়া গরু। অধিক উৎসাহে না গিয়ে তিনি ঠান্ডা কণ্ঠে বললেন, চিনতে পারছেন তাহলে? ইনসান আলী আকাশ থেকে পড়লেন, বললেন, সে কি ওস্তাদ, চিনতে পারবো না মানে? আপনাকে চিনতে আমার ভুল হবে কেন? না, অনেকে আজকাল চিনতে পারে না কি না? তবা তবা, অনেকের কথা জানি না ওস্তাদ। আপনাকে চিনতে ভুল হওয়া মানে এই ইনসান আলীর ইনসান থেকে জানোয়ার হয়ে যাওয়া। এতটা আমার অধপতন ঘটেছে, এমন ধারণা হলো আপনার কি করে? ইনসান আলীর চোখে মুখে বেদনা ফুটে উঠল। শরীফ রেজা বললেন, না মানে? বেদনাযুক্ত কণ্ঠে ফের ইনসান আলী বললেন, আমার প্রতি কি কারণে হঠাৎ এমন নাখোশ আছেন ওস্তাদ, আমি তো জানি নে। তবে আল্লাহ সাক্ষী, আপনার সে ইনসান আলী আছে ওস্তাদ। আজও সে আপনার জন্যে জান দিতে তৈয়ার। শরীফ রেজা অপ্রতিভ হলেন। না জেনে হঠাৎ আর 5 জনের মতো ইনসান আলীকে চিন্তা করা ঠিক হয়নি তার। এই ভুল শুধরে নেয়ার জন্যে শরীফ রেজা নিজেই এবার হাসি মুখে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন ইনসান আলীকে এবং হাসতে হাসতে বললেন, আরে না না, ও কিছু নয়, এমনই একটু বাজিয়ে নিলাম আপনাকে।
ইনসান আলীর মন কিছুটা হালকা হলেও তিনি ভারী কণ্ঠে বললেন, না ওস্তাদ, এভাবে বাজিয়ে নেওয়া উচিত হয়নি আপনার। আমার দিলে বড় চোট লেগেছে। শরীফ রেজা আরও বেশি মুখর হয়ে বললেন, বলেন কি তাই? আরে দূর, এ নিয়ে আপনি এতটা পেরেশান হবেন না। আমি তো তা ভাবতেই পারিনি। আচ্ছা বাবা, ভুল হয়েছে, মাফ করে দিন। শরীফ রেজা ইনসান আলীর হাতের দিকে হাত বাড়ালেন। ইনসান আলী চমকে উঠে বললেন, আরে ওস্তাদ, করেন কি? ঠিক আছে ঠিক আছে, আমারই ভুল হয়েছে, মানে বুঝতে না পেরে আমি বরং বেশি ভেবে ফেলেছি। তা যাক ওসব কথা, এবার বলুন ওস্তাদ, হঠাৎ আপনি এখানে আপনাকে দেখতে পাবো এ তো কল্পনাই করতে পারিনি আমি। এদিকে এক মুফস্সলে এসেছিলাম, তাই ভাবলাম ভুলুয়ার সদরটা একটু দেখেই যাই। আচ্ছা, কবে এসেছেন তাহলে? কবে নয়, এই আজকেই। আপনি এখানে কবে থেকে? সেই থেকেই ওস্তাদ। ওই যে আপনার ফৌজ থেকে অফার ছিলাম সোনারগাঁয়ে, তার কয়েকদিন পরই ফের এখানে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানের এক ছোটখাটো সৈন্যবাহিনীর দায়িত্বে আছি এখন। বাহ বাহ, খুব ভালো কথা। সেই থেকে আর তাহলে নড়েননি? না ওস্তাদ। সোনারগাঁয়ের সব ঘটনায় শুনেছেন বোধ হয় ইতোমধ্যে? হ্যাঁ, কিছু কিছু শুনেছি। ইনসান আলীর মুখখানা ফের ভারী হলো। বললেন, আমার উপর হুকুম হলো হাঁকাও বাহিনী সোনারগাঁয়ে হটাও বেটা গিয়াসউদ্দিন বাহাদুরকে। আমার শরীরটাও তেমন ভালো ছিল না তখন, আর তাছাড়া উৎসাহ তেমন ছিল না। তাই অন্যের মাধ্যমে এখানকার উপস্থিত সেপাইদের নিয়ে গঠিত এক বাহিনী সেখানে গেল। বিমারির মতো বিছানাতেই পড়ে রইলাম। আমি আর গেলাম না। কেন? চকিতে এদিক ওদিক চেয়ে নিয়ে ইনসান আলী বললেন, সত্যিটা আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই। দুদিন আগেই সে যে দেশপ্রেম নিয়ে বাঘ সিংহ মারতাম আমরা, দুদিন পরেই ফের উল্টো গীত গায় কি করে? ইনসান আলী সাহেব, যদিও নেমকের প্রশ্ন আছে একটা, কিন্তু ইমান তো আমার তেমন মজবুত নয় ওস্তাদ, তাই নেমকের দমটা পুরো দিতে পারলাম না। কেন? বিবেক আমার সায় দিল না ওস্তাদ। আচ্ছা, গিয়াসউদ্দিন বাহাদুরের প্রতি প্রেম কিছু নেই আমার, কিন্তু দেশটাকে যখন আজাদ করতে চান তিনি, তখন নেমক হারামি হবে বলে তার পক্ষ নিতে না পারি, তার বিপক্ষে লড়ার শক্তিটা হাতে আমার আসে কোথেকে বলুন? তা তো বুঝলাম, কিন্তু এসব কথা যে আমার কাছে বলছেন, আপনার ভয় নেই দিলে? হ্যাঁ, আপনাকে বলতে ভয়? ওহো করে হেসে উঠলেন ইনসান আলী। ফের বললেন, না ওস্তাদ, আপনাকে বলতে ভয় করব কেন? আপনার দ্বারা আমার কি কোনো ক্ষতি হতে পারে যে ভয় করব তাই? পারে না? আমি বিশ্বাস করি না। এমন বিশ্বাস অন্যখানে প্রয়োগ করেন নাকি? ওস্তাদ, আমি আপনাকে এত চিনি আর আপনি আমাকে চিনলেন না? বুকে পাথর মেরেও দুসরাকেও আর এসব কথা পাবে কখনো আমার কাছে? জিন্দেগি ভর কোশেশ করলেও নয়। সাব্বাস। না ওস্তাদ, বাহবা পাওয়ারও তেমন একটা হকদার আমি নই। নকরির জিঞ্জিরে যাদের হাত পা বাঁধা, তাদের অনুভূতি আর লাশের নিদ এক জিনিস ওস্তাদ। লাশের নিদ যেমন কোনোদিনই ভাঙে না, গোলামের অনুভূতিও তেমনই কোনো কাজেই আসে না। ইনসান আলী সাহেব, তা যাক সে কথা। বলুন ওস্তাদ, কোথায় আপনি উঠেছেন এখানে এসে? কোথাও উঠিনি, আজকেই ফিরে যাব। পাগল, তা যেতে চাইলে যেতে দিলাম আমি, এতদিন পরে দেখা। না না ভাই সাহেব, আমি এখন ব্যস্ত খুব। আরে রাখেন ওস্তাদ, জীবনে কোন দিন ব্যস্ত আপনি থাকলেন না যে আপনি ব্যস্ত বলে তা নিয়ে আমি ব্যস্ত হতে যাব? অশ্বটা কই আপনার? না নৌপথে এসেছেন? না, অশ্ব নিয়েই। অশ্বটা বাজারে ওই অশ্বরক্ষকের জিম্মায় আছে? হ্যাঁ, চলুন। মানে? অশ্বটা নিয়ে আমার মাকানে যাবেন, চলুন। না, তা কি করে হয়? হয় ওস্তাদ, হয়। অনেকদিন পরে আপনাকে আমি পেয়েছি, কত কথা কত ব্যথা বুকে আমার জমা হয়ে আছে। আজ যখন হঠাৎই পেয়ে গেলাম আপনাকে, আর আমি ছাড়তে পারি? সারা রাত আজ শুধু গপ্প করব। চলুন। কিন্তু আহা ওস্তাদ, আপনি তো জানেনই, এরপর আমার হাত এড়িয়ে যাওয়া সম্ভব নয় আপনার। কোনোদিন আমার আবদার এড়িয়ে যেতে পারেননি আপনি। খামাখা কেন সময় নষ্ট করছেন? তা মানে, যতখানি জরুরি ব্যাপার হলে হাল আমি ছেড়ে দেই, ততখানি জরুরি কোনো ব্যাপার আপনি দেখাতে আমাকে পারবেন বলে আমি মনে করতে পারছি না। কাজেই অকারণে দিলে আমার চোট লাগাবেন কেন?
অত্যন্ত আনন্দের সাথে শরীফ রেজা অনুভব করলেন সেদিনে সে ইনসান আলী আজও ঠিক ওই ইনসান আলীই আছে, এতটুকুও বদলায়নি। সেই সাথে ভাবতে লাগলেন তার ওই সোনার গায়ের দোস্তরাও ইনসান, আবার এই ইনসান আলীও ইনসান। ইনসান এরা সবাই, অথচ ফারাকটা কি বিশাল। আপত্তি তুলে যে ফায়দা বেশি হবে না এটা বুঝতে পারলেন শরীফ রেজা, কাজে অধিক দ্বন্দ্বে গেলেন না। ইনসান আলীর মেহমানদারি খোঁজ দিলে কবুল করে তার পিছে পিছে হাঁটতে লাগলেন। ইনসান আলী বিপত্নিক, প্রায় কৈশোরে তার স্ত্রী বিয়োগ ঘটে। আম্মা আর এক ছোট ভাই নিয়ে তার সংসার। ঝি চাকরের উপরেই তিনি নির্ভরশীল। তবু ইনসান আলীর আতিথেয়তার আধিক্যে শরীফ রেজা রীতিমতো পেরেশান হয়ে গেলেন। এর উপর আবার শুরু হলো গুরু শিষ্যের গপ্প, গপ্পের পর গপ্প। শাহ ফখরুদ্দিন সাহেবকে নিয়ে উভয়ের মধ্যে অনেক কথা হলো। এতে করে গপ্পের মধ্যে কেটে গেল অনেক রাত। ফলে ফজরের নামাজ পড়েও আবার ঘুমোতে হলো তাদের। ঘুম থেকে উঠলেন যখন, তখন বেলা অনেক। তড়িঘড়ি বেরিয়ে পড়লেন শরীফ রেজা। নিশি যাপন করবেন এখানে এমন কোনো আভাসই তিনি ফৌজদার সাহেবের মাকানে কাউকে দেননি। এ নিয়ে তারা চিন্তায় আছেন নিশ্চয়। শরীফ রেজাকে কিছু পথ এগিয়ে দেওয়ার ইরাদায় আরেকটি অশ্ব নিয়ে ইনসান আলীও বেরোলেন। দুই অশ্ব ছুটতে লাগলো পাশাপাশি। কিয়ত পথ পেরিয়ে এসে এক গ্রামের মধ্যে ঢুকতেই সামনের বাড়িতে বিপুল হইচই দেখে অশ্বের লাগাম টেনে ধরলেন দুজন। যে বাড়িতে গোলমাল হচ্ছে পথটা তার পাশ দিয়েই। এরা দুজন সেখানে এসে থামতেই সঙ্গে সঙ্গে কয়েকজন মুরব্বী কিসিমের লোক রাস্তায় ছুটে এলেন। ভুলুয়ারি প্রজা এরা। ইনসান আলীকে এরা সবাই চেনেন। এদেরই একজন মস্ত বড় উপরওয়ালা এই ইনসান আলী সাহেব। মুরব্বীরা এসে সালাম দিয়ে বললেন, হুজুর, আমরা একটা মস্ত বড় ফ্যাসাদে পড়ে গেছি, কিছুতেই মিটমাট করতে পারছি না। আপনি যখন উপস্থিত তখন মেহরবানি করে বিচারটা আপনিই করে দিয়ে যান হুজুর। কয়েক লহমার ব্যাপার, সংক্ষিপ্ত বিবরণ শুনে যেটা আপনি ন্যায্য মনে করবেন সেই হুকুমটা দিয়েই আপনি চলে যাবেন। আপনার রাস্তা খাটো করব না। মুরব্বীরা অতিশয় মিনতি করতে লাগলেন। ফলে ইনসান আলী আর তা অগ্রাহ্য করতে পারলেন না। শরীফ রেজাকে সাথে নিয়েই সেই বাড়ির উপর উঠে এলেন। এসেই তারা দেখলেন দুই দলের গোলমাল। এক পাশে এক বরকে নিয়ে এক দল এবং অপর পাশে এক বধূকে নিয়ে আরেক দল গোলমালে লিপ্ত হয়েছে। বর বধূ দুজনের বয়স খুবই কম। বরটাকে একেবারে বালক না বলা গেলেও বধূরিকে বালিকা বলাই যায়। দুই কিশোর কিশোরীর ব্যাপার। গোলমালটা এই বিয়ে নিয়ে। ঘটনার বিবরণ। বালিকার এটা মামার বাড়ি। মামার বাড়িতে কয়দিন আগে বেড়াতে এসে বালিকা ইতোমধ্যে এই ছেলেটাকে পছন্দ হয়। মেয়ের মামা এদের বিয়ে দিয়ে দিয়েছেন। খবর পেয়ে মেয়ের বাপের বাড়ির লোকজন হৈ হৈ করে ছুটে এসে বরপক্ষের লোকের সাথে দ্বন্দ্বে প্রবৃত্ত হয়েছেন। এ বিয়ে তারা মানেন না। বংশে তারা উঁচু। একজন সাধারণ ঘরের ছেলের সাথে তাদের মেয়ের বিয়ে হোক এটা কল্পনাও তারা করেন না। ইনসান আলী সাহেব আরো অবাক হয়ে দেখলেন সবার চেয়ে অধিক মোখরা দুলহিনের আম্মাজান। ভদ্রমহিলা এ নিয়ে খুবই ক্ষিপ্ত হয়ে উঠেছেন। দুলাহ পক্ষের লোকজনদেরও তটস্থ করে তুলেছেন। দুলাহ দুলহিনের শাদী ইতোমধ্যে বিধিমতে কবুল করানো হয়েছে। এই গায়ের মুরব্বীরা এ সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না। রাত থেকে এ পর্যন্ত চলছে এই গণ্ডগোল। ইনসান আলী দুলহিনের আম্মাজানকে ডেকে বললেন, এ শাদী মেনে নিতে চান না আপনি? আপত্তির ঝড় তুলে ভদ্রমহিলা বললেন, না না না, কখনো না, কিছুতেই না। শাদীটা যে হয়ে গেছে তা হোক, আমি মানি না। কেন? মেয়ে আমার নাবালিকা। মেয়ের বাপ না থাকলেও আমি আছি। আমার মতামত ছাড়া এ শাদী জায়েজ নয়, এটা আমি মানি না। মেয়ে তো আপনার একেবারেই বালিকা নয়, মোটামুটি বোঝার জ্ঞান তার হয়েছে। সে যে কবুল করেছে শাদী, করুক, তবু আমি মানি না। আপনার মেয়েও কি মানে না? না, মানতে সে পারেই না, কখনো না। তাকে জিজ্ঞাসা করে দেখেছেন? দেখতে হবে কি, আমার মেয়েকে চিনি না আমি? এ বিয়ে সে কিছুতেই মেনে নিতে পারে না। কেন? তার মামাটা যে জোর করেই দিয়েছে এ বিয়ে। সত্যি বলছেন? দেখুন দেখুন, নিজে আপনি মেয়েটাকে জিজ্ঞেস করে দেখুন, এ বিয়ে সে কখনো স্বীকার করে নাকি? আমার কখনো অবাধ্য হতে পারে সে? যদি স্বীকার করে, বলছি তো তা করতেই পারে না সে। ঠিক আছে,
আমি তাহলে জিজ্ঞাসা করে দেখি। দুলহিনের দিকে অগ্রসর হলেন ইনসান আলী। এই ফাঁকে একবার তিনি বরের দিকে তাকালেন। বরটার মুখ দেখে তার মনে হলো খুনের আসামিবৎ মুখখানা তার শুকিয়ে গেছে। গা ভরা লোকের সামনে কি রায় তার বিবাহিতা পত্নী এখন দেয়, মুখ তার উজ্জ্বল করে না দুনিয়ার তামাম কালি তার মুখে এনে ঢেলে দেয়, এই চিন্তায় মুখে যে তার তামাম রক্ত উঠে গেছে এটা বুঝতে ইনসান আলীর বেগ পেতে হলো না। ইনসান আলী এগিয়ে এসে মেয়েটিকে প্রশ্ন করলেন, বিয়ে তোমাদের হয়েছে? মেয়েটির মাথাটা আরও খানিকটা নিচু হলো, কোনো উত্তর সে দিল না। ইনসান আলী আবার বললেন, বলো না বোন, লজ্জার কি আছে? যেটা সত্যি সেটা তুমি বলবে। মেয়েটি এবার অল্প একটু নড়ে চড়ে উঠল। তা দেখে ইনসান আলী উৎসাহ দিয়ে বললেন, বলো বলো, বিয়ে তোমাদের হয়েছে? মাথাটা একটু কাত করে মেয়েটা এবার বলল, জি। এ বিয়ে তুমি স্বীকার করো? সম্মতিসূচকভাবে ঘাড়খানা ফের কাত করে সে বলল, জি। ছেলেকে তুমি স্বামী বলে স্বীকার করো? শরমে এবার মেয়েটি জড়সড় হয়ে গেল। এর জবাব সে দিল না। তাকিদ দিয়ে পুনরায় ইনসান আলী বললেন, বলো বলো, তোমার জবাবের উপর সবকিছু নির্ভর করছে, তোমার তো চুপ থাকলে চলছে না। মেয়েটি এবার স্পষ্টভাবে বলল, জি করি। ইনসান আলী পুলকিত হয়ে বললেন, ছেলেটির সাথে তোমার কি আগে থেকেই পরিচয় ছিল? জি না। দেখেছ তাকে কখনো? জি না। তাহলে? মামা তো দেখে বিয়ে দিয়েছেন, তাতেই তুমি স্বীকার করো? না করলে তো আবার আমাকে বিয়ে দেবে অন্যখানে। একটা মানুষের কয়বার করে বিয়ে হয়? বিপুল বেগে চিৎকার করে ইনসান আলী বললেন, সাব্বাস। সেই ফাঁকে আবার তিনি নজর দিলেন বরের দিকে। দেখলেন দুনিয়ার তামাম আলো ভিড় করে এসে দুলা মিয়ার মুখমণ্ডলে লুটোপুটি খাচ্ছে। মেয়েটির জবাব শুনে সঙ্গে সঙ্গে সকলে ধন্য ধন্য করতে লাগলেন। ইনসান আলী রায় দিলেন, এই বিয়ে কায়েমি বিয়ে। যে ব্যক্তি না করবে তার গর্দান নিয়ে টানাটানি শুরু হবে। হুঁশিয়ার। রাজ আদেশ অমান্য করে সাধ্যকার? নতমস্তকে সকলেই তা মেনে নিলেন। সমাধান হলো সমস্যার, অবসান হলো গণ্ডগোলের। শরীফ রেজাকে নিয়ে ফের রাস্তায় নেমে এসে ইনসান আলী সাগ্রহে প্রশ্ন করলেন, আচ্ছা ওস্তাদ, বিচার আমার ঠিক হলো না ভুল হলো? এ নিয়ে তো ওখানে কোনো কথাই বললেন না, বরং এদিকে কান না দিয়ে ওই বরটার মুখের দিকে তাকিয়ে রইলেন এক নজরে। ব্যাপার কি? শরীফ রেজা অত্যন্ত উদাস কণ্ঠে বললেন, মুখের দিকে নয় ভাই সাহেব, আমি চেয়েছিলাম ওই বরটির কপালের দিকে। কপালের দিকে? হ্যাঁ, দেখছিলাম তার কপালের কোথাও কাটা ফাটা আছে কিনা। কাটা ফাটা? আমার কপালটা তো কাটা, তো তাই দেখলাম ও বেচারার কপালটা ফের কি রকম। হো হো করে হেসে উঠলেন ইনসান আলী। বললেন, কি যে বলেন ওস্তাদ, কাটার একটা দাগ আপনার কপালে আছে বলে সবার কপাল কাটা হবে? এটা কোনো কথা হলো? ওই একই রকম উদাস কণ্ঠে শরীফ রেজা বললেন, তা ঠিক, তা ঠিক। ফৌজদার সোলাইমান খান সাহেবের বাহির আঙ্গিনায় শরীফ রেজার ঘোড়া এসে পৌঁছতেই আঙ্গিনায় ছুটে এলেন কনকলতা। রীতিমতো অভিযোগ এনে কনকলতা বললেন, কিরকম লোক আপনি বলুন তো? সবাইকে এভাবে ভাবিয়ে মারার অর্থ কি? শরীফ রেজা হেসে বললেন, কেন, কি হলো? আপনি যে কাল আসবেন না সে কথা তো বলে যাবেন। হ্যাঁ, বলে যাওয়া উচিত ছিল, কিন্তু তা বলে যায়নি বলেই এমন কি হয়েছে? কনকলতার দু চোখে আগুন জ্বলে উঠল। তিনি রুষ্ট কণ্ঠে বললেন, আরে কি হয়েছে মানে? ভুলুয়ার সদরটা তো আপনার শ্বশুর বাড়ি নয়, ওটাও ওই দুশ্মনদের একটা ডেরা। ওই বাহরাম খানের গোলামেরাই রাজত্ব করে সেখানে। গিয়েই আপনি হাওয়া হয়ে গেলেন, আমরা সবাই নিশ্চিন্ত থাকি কি করে? না, ব্যাপারটা হলো, বড়বাপ আপনাকে দু একজন লোক নিয়ে যেতে বললেন, তাও আপনি শুনেননি। একা একাই বেরিয়ে গেলেন গোয়ার্তমি করে। না, আপনার শুভাশুভ নিয়ে আপনার যেসব আপনজনেরা ভাবেন তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। সত্যি একটা মস্ত বড় বেয়াড়া লোক তো আপনি। ইতোমধ্যে আরও দু একজন চাকর নফর বেরিয়ে এলো। সবশেষে ফৌজদার সাহেবও বেরিয়ে এলেন বাহির আঙ্গিনায়। তিনিও এসে ওই একই রকম উদ্বেগ প্রকাশ করলেন। শরীফ রেজা নতমস্তকে সব অভিযোগ মেনে নিয়ে মৃদু মৃদু হাসতে লাগলেন। তা দেখে কনকলতা ফের বললেন, আচ্ছা লোক তো আপনি, যা হোক, এরপরও হাসি থাকে আপনার মুখে। আসুন আসুন, খাওয়া বিশ্রাম কোথায় কি হয়েছে কে জানে, আর বাহাদুরি করে কাজ নেই, তাড়াতাড়ি গোসলটা সেরে নিন। ফৌজদার সাহেব বললেন, ঠিক ঠিক, তুমি যাও,
ঘোড়ার ব্যবস্থা দেখছি আমরা। বলেই তিনি একজন উপস্থিত নফরকে হুকুম করলেন, মইজুদ্দিন, সহিসটাকে আসতে বলো।